যদি ডিএটা না পাওয়া যায় তাহলে কিন্তু রাজ্য সরকারের সমূহ বিপদ। রাজ্য সরকার কেন খোদ সরকারি কর্মচারীদের অন্যায় করলে তারা শাস্তি দিক, কিন্তু সেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে কেন? তারা ঠিকমতো আইন মাফিক কাজগুলো করছে না কেন? আজকে ডিটেলমেন্টের নামে 6 মাস একটা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিচ্ছে। যেই সরকারের হয়ে রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেখানে যদি নির্দিষ্ট নিয়ম মতো না কাজ করে তারাও তো কোপের মুখে পড়ে। বর্তমান সরকার যদি আসে তাদের কোনো অসুবিধা হবে না, এটা ঠিকই, কিন্তু নয়া সরকার আসলে পরে তাদের সমূহ বিপদ। আরে অত সোজা আইন আদালত নেই, সে সাসপেন্ড হয়েছে, তার নামে এফআইআর হয়েছে, তাকে সরকারি দপ্তরে বসাতে পারবে এই ক্ষমতা মুখ্যমন্ত্রীর আছে? নির্বাচন কমিশন তার নির্দিষ্ট নিয়ম মতোই দেখাচ্ছে। এখন ভয় পাচ্ছে তো, এখন তিনি বলছে তোমাদের কোনো চিন্তা নেই, আমি অন্য কাজ দেবো। আরে অত সোজা একটা সাসপেন্ড হওয়া কর্মচারী চেয়ার টেবিলে বসতে পারবে? ডিএর যে ডেডলাইনটা দিয়েছে না, সর্বোচ্চ আদালতের মাননীয় 2 বিচারপতি এই সরকারের যে চরিত্র সেটা খুব ভালো মতোই জানে। তারা তো প্রত্যেকটা রায় পড়ে দেখেছে। যদি রাজ্য সরকার 25+ ফার্স্ট কিস্তি 31শে মার্চের মধ্যে না দেয় তাহলে কিন্তু রাজ্য সরকারের মহাবিপদ। সময়টা ম্যাক্সিমাম পাচ্ছে 5 তারিখ, কারণ 6 তারিখ কিন্তু কমিটি আসবে। কমিটি এসে যদি দেখে 25% দেয়নি, তাহলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কি না সন্দেহ। তখন তারা যদি ফিরে যায়, অবস্থাটা রাজ্য সরকারের কী হবে বুঝতে পেরেছেন তো? অবশ্যই চাপে পড়বে। তাহলে 42,000 কোটি টাকা সম্পূর্ণ ডিএটা দিতে খরচ হবে, কিন্তু আমরা দেখছি 42,000 কোটি টাকা এবার রেখেছে লক্ষ্মীর ভাণ্ডার দিতে। তাহলে আমাদের টাকায় কি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে? এই প্রশ্নটা উঠবে না? নির্বাচন কমিশনের দেওয়া ডেডলাইন শেষ হওয়ার ঠিক আগেই রাজ্যের 5 ইআরওর বিরুদ্ধে এফআইআর দায়ের করলো এই রাজ্য সরকার। নির্বাচন কমিশনের ডেডলাইন পার করতে দিলেন না, তার আগেই এফআইআর দায়ের। কিন্তু সুপ্রিম কোর্ট যে ডেডলাইন দিয়েছে ডিএর জন্য, সেই ডেডলাইন কি পার করবে রাজ্য সরকার? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে ইআরও এইআরও এরা সরকারি কর্মচারী, আমরাও সরকারি কর্মচারী। এখন ঘটনাটা হলো সরকারি কর্মচারীদের যে কাজ, সেই কাজটা নির্দিষ্ট নিয়মে যদি না করা হয়, আজকে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। যেই সরকারের হয়ে রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেখানে যদি নির্দিষ্ট নিয়ম মতো না কাজ করে তারাও তো কোপের মুখে পড়ে, তাদেরকেও তো সাসপেন্ড হতে হয়। তাহলে কি অর্থাৎ আমরা রাজ্য সরকারি কর্মচারী, আমাদের যে নিয়মে কাজটা করতে হবে সেই নিয়মেই যদি না করি তাহলে কিন্তু প্রশাসন তাদেরকে শাস্তি দিতে পারে, যেটা আজ নির্বাচন কমিশন বলছে। সেটা হওয়া উচিত নাই বলে আমরা মনে করি, কারণ সরকারি কর্মচারী তাদেরও তো সত্যি কথা বলতে সাসপেন্ড হয়ে গেলে, এফআইআর হলে, যদি নয়া সরকার আসে, বর্তমান সরকার যদি আসে তাদের কোনো অসুবিধা হবে না, এটা ঠিকই, কিন্তু নয়া সরকার আসলে পরে তাদের সমূহ বিপদ। কারণ সমূহ বিপদ, এখানে কিন্তু অনেক বিরোধী কর্মচারী আছে, তাদের কিন্তু সাসপেন্ড করেছে, তাদের কিন্তু দূর দূরান্তে বদলি করে দিয়েছে। এটা হচ্ছে প্রতিহিংসামূলক আচরণ করেছে বর্তমান সরকার। তাহলে কি হলো? তাহলে পরবর্তীকালে এই সরকার পরিবর্তন হয়ে গেলে তারা তো সমভূমিকা ধারণ করবে, তখন যারা এই কাজগুলো করেছে তখন তাদের উপর এর প্রতিফলন ঘটতে পারে। ঠিক সেরকম আজকে যারা ইআরও এইআরও এই সাসপেন্ড হচ্ছে, তাদের নামে এফআইআর হচ্ছে, যদি সরকার পরিবর্তন হয় তাদের আর সাসপেনশন উঠবে? এখনও যেমন নিচুতলার কর্মচারীদের অনেক সাসপেন্ড করে রয়েছে, এমনকি তাদের যে ওই সাসপেন্ড হলে কি হয়, একটা তো চার্জশিট দেয়, মামলা চলছে, চার্জশিটটা পর্যন্ত দিচ্ছে না। চার্জশিট দিলে মামলা হতো, তাদের দোষ প্রমাণিত হলে আলাদা ব্যাপার, দোষ প্রমাণিত না হলে তো সে তো আবার পুরো চাকরিটা ফিরে পেত, সাসপেনশন পিরিয়ডে যে বেতনটা কম পেত সেগুলো ফিরে পেত। রাজ্য সরকারেরও তো সেগুলো দেখা উচিত। রাজ্য সরকার কেন খোদ সরকারি কর্মচারীদের অন্যায় করলে তারা শাস্তি দিক, কিন্তু সেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে কেন? তারা ঠিকমতো আইন মাফিক কাজগুলো করছে না কেন? আজকে ডিটেলমেন্টের নামে
6 মাস একটা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিচ্ছে, সেখানে 7 বছর হয়ে যাচ্ছে, তাদেরকে একটা জায়গায় ফেলে রেখেছে। সচিবালয়ের কর্মচারী তারা পড়ে রয়েছে দার্জিলিং থেকে পাহাড়ে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গায় ফেলে রেখেছে। কেন করবে? কেন রাজ্য সরকার এগুলো করবে? আর এগুলোতে মদত দেয় কিন্তু WBCS অফিসাররা। মানে সহজ কথা স্যার, কর্মচারীদের প্রতি তেমন কোনো কর্মচারীদের তেমন কোনো ভয় পায় না সরকার। না, সরকার ব্যাপারটা কি, সরকার ভয় পায় তখনই যদি এই ভোটের কাজে তারা উল্টো দিকে কাজ করে। এই যে WBCS অফিসাররা এই যে সাসপেন্ড করে দিয়েছে, FIR করছে, কি করতে পারছে মুখ্যমন্ত্রী বলছে ইলেকশনের কাজ করবে না, আমি অন্য জায়গায় কাজ করাবো। আরে অত সোজা আইন আদালত নেই, সে সাসপেন্ড হয়েছে, তার নামে FIR হয়েছে, তাকে সরকারি দপ্তরে বসাতে পারবে এই ক্ষমতা মুখ্যমন্ত্রীর আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আইন আদালতকে ভয় পান? আইন আদালতকে ভয় পায় যদি আইন আদালতও কিছুটা মানে শক্তি দেখায়। এবার নির্বাচন কমিশন দেখাচ্ছে, তো নির্বাচন কমিশন তার নির্দিষ্ট নিয়ম মতোই দেখাচ্ছে। এখন ভয় পাচ্ছে তো, এখন তিনি বলছে তোমাদের কোনো চিন্তা নেই, আমি অন্য কাজ দেব। আরে অত সোজা একটা সাসপেন্ড হওয়া কর্মচারী চেয়ার টেবিলে বসতে পারবে? ডিপার্টমেন্টে ঘুরে বেড়াবে? অত সোজা ব্যাপার না। সাসপেন্ড হয়েছে, তাদের যতক্ষণ না সাসপেনশন উঠে হচ্ছে, ডিপি হয়, ডিপার্টমেন্টাল প্রসিডিং, তারা সেই ডিপার্টমেন্টাল প্রসিডিং করবে, করে রিপোর্ট দেবে, তারপরে FIR করলে তো আদালতে যাবে। আদালত যদি মনে করে যে না সে নির্দোষ, তাকে তখন সেখান থেকে পরিত্যাগ পাবে। অত সোজা না। কিন্তু স্যার এখানে প্রশ্ন আসছে যে এই ডিএর যে ডেডলাইন দিয়েছে সুপ্রিম কোর্ট, এই ক্ষেত্রে কতটা কি পদক্ষেপ নেবে, আদৌ মানবে তারা? দেখুন, ডিএর যে ডেডলাইনটা দিয়েছে না, সর্বোচ্চ আদালতের মাননীয় 2 বিচারপতি এই সরকারের যে চরিত্র সেটা খুব ভালো মতোই জানে। তারা তো প্রত্যেকটা রায় পড়ে দেখেছে। ট্রাইব্যুনালে যে কথা বলেছে, ট্রাইব্যুনাল 6 মাস সময় দিয়েছিল, রাজ্য সরকার দেয়নি, আবার সেটা হাইকোর্টে সরে এসেছে। হাইকোর্ট 3 মাস সময় দিয়েছিল, শোনেনি। প্রতিটি ক্ষেত্রেই তারা মূল রায় আবার রিভিউ, মূল রায় রিভিউ, কোনো যুক্তি নেই, সেটা দেখেছে। হাইকোর্টে 4 বার যে সংগঠনটা জিতেছে, ট্রাইব্যুনালে 2 বার জিতেছে, আবার তারা যে প্রক্রিয়ার মাধ্যমে SLP করেছে সেটাও কিন্তু একদিনেই খারিজ হয়ে যাওয়ার কথা, আমরা সেটা জানতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই মামলাটা প্রথম দিকে দীর্ঘ থেকে দীর্ঘতর করেছে মাননীয় 2 বিচারপতির বেঞ্চ। পরবর্তীকালে বর্তমানে যারা রায় দিল, তারা প্রথমেই বলেছিল যে ডিএ মামলা আমরা শুনবো, এবং শুধু শোনেনি, ম্যারাথন ডিএ মামলা চালিয়ে গেছে, গুরুত্ব সহকারে ম্যারাথন শুনানি হয়েছে। রায় রিজার্ভ ছিল, রায় রিজার্ভ থাকার জন্য কর্মচারী সমাজ অনেকটা কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েছিল। আমরা বলেছি রায়টা মারাত্মকভাবে হবে, বারবারই বলেছি। তার মধ্যে একটা প্রক্রিয়া যেটা হচ্ছে 6 মাসের মধ্যে সরকারি কর্মচারীদের ডিএটা দিয়ে দেবে বলেছিল 25%। সেটা যে আগস্ট মাসে যখন MA করলো, সেটা জুলাই এন্ড, তারপরেও কিন্তু তারা লক্ষ্য করেছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আগস্ট থেকে ধরলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, একদম জানুয়ারিতে 6 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তারা তার মধ্যেও দিয়ে দিতে পারতো, মানে 6 মাস দেখেছে। এবং তারা বলেছে যে রাজ্য সরকার 25% দিতে পারে, কিন্তু মামলা শেষ হয়নি। যদি আমরা জিতে যাই, অর্থাৎ সরকার জিতে যায়, তাহলে তো আর ফেরত পাবো না। তাহলে কি হবে? তাহলে টাকাটা আমরা সর্বোচ্চ আদালতে জমা রাখি, অর্থাৎ টাকাটা আছে। তাহলে চরিত্রটা বোঝে বলেই ওই যে কন্টেমের 25% আগে দাও, তারপরে একটা হাই পাওয়ার কমিটি করেছে, সবাই আজ জেনে গেছে, সারা রাজ্যব্যাপী জেনে গেছে কাদের কাদের নিয়ে কমিটি হয়েছে।
তাদেরকে বলেছে 75% নিয়ে সরকারের সঙ্গে কথা বলবে। প্রথম কিস্তি কবে দেবে বলতে হবে, মানে প্রথম কিস্তির কথা বলে দিয়েছে 31 মার্চের মধ্যে। পরবর্তী যে 2 কিস্তি সেগুলোর পরবর্তী কবে দেবে সেই বার্তা সরকারকে দিতে হবে, এবং সেটা সম্পূর্ণটা দিতে হবে 15ই মের মধ্যে। এবং এই যে কাজগুলো করার পরিপ্রেক্ষিতে, এবং আবার মামলার সম্বন্ধে ওটা রেখেছে, মানে মামলা কিন্তু এখনও তুলে নেয়নি, সুমোটো এখনও মামলা রয়েছে। কিন্তু এর পরবর্তী স্যার রাজ্য সরকার যদি এটা ইমপ্লিমেন্ট না করে, এই সুপ্রিম কোর্টের রায় যদি না মানে, ডেডলাইন পর্যন্ত যদি দিয়ে না দেয়, এর পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কী? দেখুন, আমরা তো হাত গুটিয়ে বসে, বিশেষ করে আইন পদক্ষেপ, আমরা তো হাত গুটিয়ে বসে নিই। আমাদের তো মাননীয় যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তো আমাদের যে জুনিয়র আইনজীবী তথা ফিরদৌস শামীমকে তো নির্দেশ দেয় কি করতে হবে না করতে হবে। একটা আলটিমেটাম কন্টেম পরিপ্রেক্ষিতে যদি না দেয় 25% ওই 5ই মার্চের মধ্যে, আমরা তখন বলবো 5ই মার্চকে ইমিডিয়েট এফেক্ট তো বলেছে। আমরা কেন এই কথা বলছি? আমরা তো বলছি যে ইমিডিয়েট এফেক্ট বলেছে। তো ইমিডিয়েট এফেক্ট বললেও যেদিন অর্ডারটা বার করেছে সেদিন তো দেওয়া সম্ভব না, তারপরের দিনও সম্ভব না। কিন্তু রাজ্য সরকারের উচিত একটা নোটিফিকেশন অন্তত 7 দিন পরে দায়ের করা, যে হ্যাঁ আমরা 25% দিচ্ছি, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দেবো। আমরা চেষ্টায় আছি। হ্যাঁ, নোটিফিকেশন 7 দিন অতিবাহিত হয়ে গেছে। আমরা 8 দিনের মাথায় আমরা বলেছি, স্মরণ করিয়ে দিয়েছি, এই টাকাটা যদি নির্দিষ্ট সময় মতো না হয় তাহলে কিন্তু এই যে দুটো যে মানে পিটিশন আর কি, মানে সরকারের দেওয়া একটা নোটিশ কন্টেম্প্ট করবো আর কি, সেই কন্টেম্প্ট নোটিশটা আগে থেকে আমরা সরকারকে দিয়ে রাখলাম, স্মরণ করিয়ে রাখলাম যে ওই যে সময়টা আছে। এবং সময়টাও তখন বলেছে সময়টা ম্যাক্সিমাম পাচ্ছে 5 তারিখ, কারণ 6 তারিখ কিন্তু কমিটি আসবে। কমিটি এসে যদি দেখে 25% দেয়নি, তাহলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কি না সন্দেহ। তখন তারা যদি ফিরে যায়, অবস্থাটা রাজ্য সরকারের কী হবে বুঝতে পেরেছেন তো? অবশ্যই চাপে পড়বে। তাহলে তখন তো কন্টেম্প মানে পিটিশন, তখন তো একদম আদালতে কম্পালশন চিঠিও দিতে বলেছে, নিজের হাতে নিয়ে নেবে। হ্যাঁ, একদম পরিষ্কার। তখন কিন্তু এই যে বেঞ্চ, এই বেঞ্চ কিন্তু এখনও অনেক দিন আছে, তাদের যে অবসর নিতে সময় আছে, আমরা সেগুলো জোগাড় করি। অর্থাৎ যদি রাজ্য সরকার 25+ ফার্স্ট কিস্তি 31শে মার্চের মধ্যে না দেয়, তাহলে কিন্তু রাজ্য সরকারের মহাবিপদ। তারা কোনটাতে চাপে পড়বে কি না পড়বে সেটা আমরা জানি না। এবং আমরা আরও আগেও বলেছি, এবারও বলেছি যে আমাদের টাকায় 42,000 কোটি টাকা সম্পূর্ণ ডিএটা দিতে খরচ হবে, কিন্তু আমরা দেখছি 42,000 কোটি টাকা এবার রেখেছে লক্ষ্মীর ভাণ্ডার দিতে। তাহলে আমাদের টাকায় কি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে? এই প্রশ্নটা উঠবে না? তাহলে আমাদের 42,000 কোটি টাকা সরকার বলছে সর্বোচ্চ আদালতে যে 42,000 কোটি টাকা লাগবে, আবার দেখছি এবারে বাজেটে 42,000 কোটি টাকা লক্ষ্মী ভাণ্ডার দিতে লাগবে। তাহলে আমাদের টাকাটা কোথায় গেল? শুধু ভোটের রাজনীতি। সম্প্রতি গতকালই দেখছিলাম যে প্রান্তিক যারা, তাদেরকে সরকার আর্থিক সাহায্য দিক, এখন যাকে ইচ্ছে মানে একটা তহবিল খুলে টাকা বিলোবে। আরে আমরা তো একটা নির্দিষ্ট নিয়ম মতো ডিওটা চাইছি, আমাদের তো একটা সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আমরা যখন চাকরিতে ঢুকি, আমাদের সঙ্গে যদি আমরা যদি সেই চাকরির বেতনটা যদি না দেখি, ভাতাটা না দেখি, আমরা কি ঢুকে পড়বো? আমরা একটা প্রাইভেট সংস্থাতে আমাকে যদি বলে যে 5,000 টাকা দেবে, আমি কি ঢুকে পড়বো? আমি তো সেগুলোকে মানে লক্ষ্য করব যে আমাকে কে বেতনটা বেশি দিচ্ছে, যে এখানে থাকলে পরে আমার যে জীবনটা স্বাভাবিক নিয়মে চলবে। তা রাজ্য সরকার যখন বেতন ঘোষণা করে, দিয়ে ভাতা, বিভিন্ন ভাতা, সেই পরিপ্রেক্ষিতে একটা চুক্তি হয়, সেই চুক্তিটা যদি রাজ্য সরকার ভঙ্গ করে, তাহলে আমরা চাইবো না? আমরা কি মানে দান ধ্যান করবো? সরকারি কর্মচারী দান ধ্যান করবে? সরকার করবে, কিন্তু সরকার করবে কিভাবে? যার যেটুক প্রাপ্য সেটা তো রাজ্য সরকার দেবে। অতএব যদি ডিএটা না পাওয়া যায়, তাহলে কিন্তু রাজ্য সরকারের সমূহ বিপদ, এটাই আমরা মনে করছি।